ফ্রেডরিক অ্যালেন হ্যাম্পটন একজন ইয়াং আমেরিকান ফেমাস অ্যাক্টিভিস্ট। তার একটা কোট আছে, ইউ ক্যান কিল আ রেভলিউশনারি বাট ইউ ক্যান নেভার কিল আ রেভলিউশন। রিসেন্টলি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একটা পলিটিক্যাল ক্রাইসিস অরিজিন হয়েছে। অনেকেই জানেন যে সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গেছে যে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে সিকিউরিটি এমার্জেন্সিতে এয়ারফোর্সের সাহায্য নিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিতে হয়েছে। প্রাইম মিনিস্টারের রেজিগনেশনের পর বাংলাদেশের চিফ আর্মি অফ স্টাফ ওয়াকারুজ্জাম একটি ইন্ট্রিম গভর্নমেন্ট ফরমেশনের কথা বলেন। ইংরেজিতে এই সিচুয়েশনকে বলা হয় কু, বাংলায় এটাকে বলে অভ্যুত্থান। অভ্যুত্থান মানে হলো কোনো একটা এক্সিস্টিং গভর্নমেন্টকে ক্ষমতার বাইরে গিয়ে সেই গভর্নমেন্টকে উচ্ছেদ করে দেওয়া, অথবা কোনো একটা এক্সিস্টিং গভর্নমেন্ট যে বৈধভাবে ক্ষমতায় এসেছে কিন্তু অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটা সঠিক টার্ম নয়, বাংলাদেশের ক্ষেত্রে এটা গণ অভ্যুত্থান, যেখানে বাংলাদেশের জনগণ কালেকটিভলি সরকারের পতন ঘটিয়েছে। কোনো রেভলিউশন কিন্তু হঠাৎ করেই আসে না। মানুষের মধ্যে ঘৃণা, ক্ষোভ, রাগ ধীরে ধীরে জমা হতে থাকে এবং যখন আর পারা যায় না তখন এই ঘৃণা, ক্ষোভ, রাগ অটোমেটিক এক্সপ্লোড হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক একই হয়েছিল। এখন ফোকাসিং পয়েন্ট হলো কি করে একটা শুধুমাত্র স্টুডেন্ট প্রোটেস্ট একটা এন্টায়ার সরকারের পতন ঘটালো। এখানে কোনো পলিটিক্যাল পার্টির নাম নেই, কোনো পলিটিক্যাল লিডারের নাম নেই, কোনো প্রাইভেট অর্গানাইজেশনের নাম নেই, কোনো রিমার্কেবল লিডার নেই। কিভাবে এমন একটা আন্দোলন প্রায় 2 মাস ধরে সাস্টেন করলো, যেখানে পুলিশকে শুট অ্যাট সাইটের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি গভর্নমেন্টের রুলিং পার্টির যে স্টুডেন্ট উইং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে যাতে তারা আন্দোলনকারীদের আঘাত করে এই আন্দোলনটাকে বানচাল করতে পারে। এরকম এক ভায়োলেন্ট পরিবেশে আন্দোলনকে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখা কিন্তু সহজ নয়। ইতিহাসে বিভিন্ন সময়ের ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের স্টুডেন্ট প্রোটেস্টের কথা আমরা পড়েছি, যেমন 1989-এর চায়নার প্রো ডেমোক্রেসি মুভমেন্ট, যেটাকে টায়ানানমেন স্কোয়ার প্রোটেস্ট বলে। আমেরিকাতে 1960s-এর সিভিল রাইট মুভমেন্টের সময় গ্রিনসব্রো সিট ইন প্রোটেস্ট, যেটাকে গ্রিনসব্রো সিট ইন সিভিল রাইট মুভমেন্টের ইনিশিয়েশনও ধরা হয়। 1968-এ কলম্বিয়া ইউনিভার্সিটি প্রোটেস্ট, 1999-এ ইরানিয়ান স্টুডেন্ট প্রোটেস্ট। এ সকল প্রোটেস্টগুলোই কম বেশি সিস্টেমের মধ্যে সরকারের মধ্যে চেঞ্জেস নিয়ে এসেছে। তবে রিসেন্টলি বাংলাদেশে যে রেভলিউশনারি চেঞ্জেস স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে এসেছে সেটা খুবই ইউনিক। বাংলাদেশে যে রিসেন্ট আপরাইজিং এসেছে সেটা কোটা সিস্টেমের সঙ্গে জড়িয়ে আছে। এবার কোটা সিস্টেমকে বুঝতে গেলে অপারেশন সার্চলাইটকে বুঝতে হবে। অপারেশন সার্চলাইট হলো একটি মিলিটারি অপারেশন যেটা তখনকারের ওয়েস্ট পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে 1971-এ ওয়েস্ট পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার দেয় বাংলাদেশের ন্যাশনালিস্ট মুভমেন্টকে দমিয়ে দেওয়ার জন্য। এই অপারেশনের এম ছিল বাংলার পলিটিক্যাল এবং মিলিটারি অপোজিশনগুলোকে এলিমিনেট করে দেওয়া এবং বাংলাদেশের মানে তখনকার ইস্ট পাকিস্তানের বড় বড় যত শহর আছে সেই শহরগুলোকে আর্মিদের কন্ট্রোলে নেওয়া, যাতে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারে। এই অপারেশনের কারণে 1971 সালে বাংলাদেশে এক মাস জেনোসাইড হয়। প্রায় 3 থেকে 30 লাখ বাঙালিকে হত্যা করা হয়। প্রায় 1 কোটি মতো মানুষ ইন্ডিয়াতে রিফিউজি হিসেবে চলে আসে। অপারেশন সার্চলাইট আলটিমেটলি বাংলাদেশ লিবারেশন ওয়ারের সূচনা করে এবং এই বাংলাদেশ লিবারেশন ওয়ারে যে ফ্র্যাকশন পাকিস্তানি ফোর্সের এগেনস্টে লড়েছিল তাদেরকে মুক্তি বাহিনী বলে। এই মুক্তি বাহিনীকে ভারত সাহায্য করে এবং ফাইনালি বাংলাদেশ 1971-এ স্বাধীন হয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম 1972-তে এই কোটা রিজার্ভেশনের নোটিফিকেশন পাবলিশ করা হয় এবং এই নোটিফিকেশনে 30% গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট পোস্ট রিজার্ভ করে রাখা হয় যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য। এরপর 1975-এ শেখ মুজিবুর রহমানের অ্যাসাসিনেশন হয়, যার ফলে 1975 থেকে 1996 পর্যন্ত এই কোটা রিজার্ভেশন ফ্রিজ হয়ে যায়। 1996 সালে যখন শেখ হাসিনা প্রথমবার প্রাইম মিনিস্টার হন, আসলে তিনি দুবার প্রাইম মিনিস্টার হয়েছিলেন, প্রথমবার হয়েছিলেন 1996 সালে এবং দ্বিতীয়বার হয়েছিলেন 2009 সালে। 1996 সালে যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হন তখন কোটা রিজার্ভেশনকে এক্সটেন্ড করে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল করে দেন। 2001 সালে হাসিনা লিড আওয়ামী লীগ পার্টি যখন ক্ষমতা থেকে সরে যায় তখন এই কোটা রিজার্ভেশনের ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে হচ্ছিল না। পুনরায় যখন 2009 সালে হাসিনা প্রধানমন্ত্রী হন তখন তিনি 2011 সালে এই কোটা রিজার্ভেশনকে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল করে দেন। প্রথমত তো তিনি মুক্তিযোদ্ধাদের ছেলেদের জন্য অ্যাপ্লিকেবল করেছিলেন 1996 সালে, আবার 2011 সালে ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল করে দেন। 2024-এর যে ফ্রেশ স্টুডেন্ট প্রোটেস্ট শুরু হয়েছিল এটার মূলত দুটো ফেজ আছে। প্রথম ফেজ লিঙ্কড আছে 2018-র স্টুডেন্ট প্রোটেস্টের সঙ্গে।
2018 সালে মাস স্টুডেন্ট প্রোটেস্টের মুখে পড়ে সরকার এই কোটা রিজার্ভেশনকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু মুক্তিযোদ্ধার কিছু রিলেটিভসের পেটিশনে রিসেন্টলি হাইকোর্ট সরকারের সেই অর্ডারকে নালিফাই করে দেয় এবং পুনরায় সেই রিজার্ভেশন সিস্টেমকে পুনর্বহাল করে দেয়। ফার্স্ট ফেজ অফ প্রোটেস্ট এখান থেকেই শুরু হয়। জুন মাসে হাইকোর্টের অর্ডার আসার পর স্টুডেন্টদের বেসিক ডিমান্ড ছিল যে 30% কোটা রিজার্ভেশন আছে, সেই 30% কোটা রিজার্ভেশনকে বন্ধ করতে হবে। 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রেস কনফারেন্সে বাংলাদেশের এই স্টুডেন্ট প্রোটেস্টারদের রাজাকার বলে উল্লেখ করেন। রাজাকার মানে যারা 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ারে পাকিস্তানি মিলিটারিতে সাপোর্ট করেছিল। মানে রাজাকার হলো একটি ডেরোগেটরি টার্ম বাংলাদেশে, যেটা দেশের সঙ্গে গাদ্দারি করাকে বোঝায়। এই ঘটনার পর টেনশন ধীরে ধীরে এসকেলেট হতে শুরু করে, পুলিশ কাউন্টারে লাঠিচার্জ শুরু করে। এর সঙ্গে রুলিং পার্টির যে স্টুডেন্ট উইং বাংলাদেশ ছাত্রলীগ, তারাও যারা প্রোটেস্টার্স তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। অবশেষে এক ভায়োলেন্ট ক্ল্যাশের পর 21 জুলাই বাংলাদেশি সুপ্রিম কোর্ট কোটা রিজার্ভেশনকে কমিয়ে দেয়। 93% গভর্নমেন্ট পোস্ট অ্যালোকেট করে দেয় মেরিট বেসড। তখনও পর্যন্ত প্রায় 114 জন মারা গেছে। সুপ্রিম কোর্টের এই ঘোষণার পর আন্দোলন থেমে যাওয়ার কথা ছিল, কেননা তাদের বেসিক যে সমস্যাটা ছিল কোটা রিজার্ভেশনের, সেটা সুপ্রিম কোর্ট সলভ করে দিয়েছে। কিন্তু আন্দোলন থেমে না গিয়ে এখান থেকে সেকেন্ড ফেজ অফ আন্দোলনের শুরু হয়। দ্বিতীয় ফেজের প্রোটেস্টে ছাত্রদের ডিমান্ড ছিল শেখ হাসিনার পাবলিক অ্যাপোলজি এবং তার রেজিগনেশনের, কেননা তিনি ছাত্রদের উপর খুবই ব্রুটাল আচরণ করেছেন। 14 জুলাই প্রেস কনফারেন্সে ছাত্রদের রাজাকার বলার পর ধীরে ধীরে যখন টেনশন এসকেলেট হয়েছে, তখন সেই আন্দোলনকে দমন করার জন্য খুবই ব্রুটাল অ্যাপ্রোচ নিয়েছে হাসিনা সরকার। একদিকে তো বাংলাদেশ পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ ছাত্রদের উপর অ্যাটাক করছিল, অপরদিকে বাংলাদেশি রুলিং পার্টির যে স্টুডেন্ট উইং বাংলাদেশি ছাত্রলীগ, তারা গভর্নমেন্টের শ্যাডো আর্মি হিসাবে কাজ করছিল। তারাও প্রোটেস্টারদের উপর অ্যাটাক করছিল যাতে এই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করে দেওয়া যায়। আনঅফিসিয়ালি প্রায় থাউজেন্ডস অফ স্টুডেন্টসের মৃত্যু হয়েছে এই ক্ল্যাশে। ফাইনালি 5ই আগস্ট ছাত্রছাত্রীরা প্রাইম মিনিস্টারের রেজিগনেশনের ডিমান্ড রেখে তার রেজিডেন্সিয়াল প্লেস গণভবনের দিকে মার্চ করেন এবং শেখ হাসিনা অবস্থা বেগতিক দেখে তিনি পালিয়ে যান এবং পরে ইন্ট্রিম গভর্নমেন্ট ফর্ম করা হয়। এ পর্যন্ত ঘটনা প্রায় সকলেরই জানা, কিন্তু যেমনটা আমি বললাম, কোনো রেভলিউশন হঠাৎ করে আসে না। রেভলিউশন হলো পুঞ্জীভূত ক্ষোভ যেটা হঠাৎ করে ব্রাস্ট করে। বাংলাদেশ কিন্তু এর ব্যতিক্রম নয়। প্রথমবার 2009 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হবার পর তিনি রীতিমতো ঠিক করে নেন যে তিনি একটি অটোক্রেটিক গভর্নমেন্ট চালাবেন। 2011 সালে কনস্টিটিউশনের 15th অ্যামেন্ডমেন্ট করা হয় এবং এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নিউট্রাল যে কেয়ারটেকার সিস্টেম ছিল, যেটা অ্যাকচুয়ালি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য দরকার ছিল, সেই সিস্টেমকে এলিমিনেট করে দেয়। 2014 সালের জেনারেল ইলেকশনে অপোজিশন পার্টি এবং তার অ্যালাইজ ইলেকশনকে বয়কট করে এবং আওয়ামী লীগ খুব সহজেই এই ইলেকশন জিতে যায়। 2019-এর ইলেকশনে প্রায় 96% ভোট হাসিনা সরকার পায় এবং অপোজিশন ভোট রিগিং এর অ্যালিগেশন লাগায় এই 2019-এর ইলেকশনে। 2024-এর এই ইলেকশনে হাসিনা সরকার জিতে যায় এবং এইবারে কারাপশনের জন্য ভোটকে বয়কট করে অপোজিশন পার্টিগুলো। সুতরাং 2009 সালের পর থেকে ন্যাশনাল ইলেকশনে অপোজিশন পার্টির কোনো পার্টিসিপেশন নেই। একদিক থেকে হাসিনা সরকার ওয়ান পার্টি অটোক্রেটিক গভর্নমেন্ট চালাচ্ছিলেন। ম্যানিপুলেশন, কারাপশন, পার্সিয়ালিটি, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন, কেননা কোনো অপোজিশনই নেই তাকে অপোজ করার মতো। এবং এইভাবে প্রায় 15 বছর ধরে ধীরে ধীরে মানুষের মনে ঘৃণা, রাগ এবং ক্ষোভ জমা হতে থাকে। ডিক্টেটরশিপের একটা প্রমিনেন্ট অ্যাট্রিবিউট হলো যখনই কোনো কিছু সরকারের এগেনস্টে যাবে, তখন সরকার একটা ভায়োলেন্ট অ্যাপ্রোচ নেবে সেটাকে রিডিউস করার জন্য। বাংলাদেশের ক্ষেত্রেও যখনই কোনো প্রোটেস্ট হয়েছে সরকারের এগেনস্টে, তখন খুবই ব্রুটালি ক্র্যাকডাউন করেছে সরকার, খুবই ভায়োলেন্টলি ক্র্যাকডাউন করেছে। কোনো পিস কিপিং নেই, কোনো মিউচুয়াল ডিসকাশন নেই, কোনো কম্প্রোমাইজ নেই। 2013 সালে কিছু স্কুল স্টুডেন্টসদের এক প্রোটেস্টের উপর হাসিনা সরকার খুবই ভায়োলেন্টলি চড়াও হয়। তাদেরকে র্যাডিক্যাল ইসলামিস্ট বলে তাদের উপর গুলি চালিয়ে দেয়, প্রায় ডজনস অফ মানুষের মৃত্যু হয়। 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে ভিজিট করেন এবং তার ভিজিটের এগেনস্টে একদল প্রোটেস্ট বের হয় বাংলাদেশে এবং সেই প্রোটেস্টে সেই আন্দোলনকারীদের উপর পুলিশ ওপেন গুলি চালিয়ে দেয়। প্রায় 13 জন মানুষের মৃত্যু হয়। যদিও পুলিশ বলছে তারা সরকারি প্রপার্টির উপর অ্যাটাক করছিল, সেজন্য তাদেরকে ওপেন ফায়ার করতে হয়েছে, তবে এ ধরনের ওপেন গান ফায়ার কিন্তু সমাধান নয়। দেশের আইন এবং কোর্টকে স্মরণে রাখা দরকার, এটা শুধুমাত্র ব্রুটালিটিকে রিপ্রেজেন্ট করে। 2009 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর একটি মিলিটারি ইউনিট, অ্যান্টি টেরোরিজম প্যারামিলিটারি একটি ফোর্স, যেটাকে শর্টকাটে র্যাব বলে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেটা খুব হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে ওঠে। 2021 সালে আমেরিকা এই অর্গানাইজেশনের উপর হিউম্যান রাইট রিলেটেড স্যাংশনস লাগায় হান্ড্রেডস অফ এক্সট্রা জুডিশিয়াল কিলিংস এবং ডিসঅ্যাপিয়ারেন্সেসের জন্য।
2024-এর এই প্রোটেস্টেও চরম ব্রুটালিটির নজির হাসিনা সরকার দেখিয়ে গেছে। 14ই জুলাইয়ের ডেরোগেটরি স্টেটমেন্টের পর যখন প্রোটেস্ট একটু বড় আকার ধারণ করছে, তখন প্রোটেস্টকে রিডিউস করার জন্য সরকার পুলিশকে শুট অ্যাট সাইডের অর্ডার দিয়ে দেয়। 16ই জুলাই রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটির এক স্টুডেন্টকে, এক আনআর্মড স্টুডেন্টকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে দেয় পুলিশ। তার ভিডিও সার্কুলেট হতে প্রোটেস্টের মধ্যে একটা টার্নিং পয়েন্ট আসে, মানুষের মধ্যে রাগ ঘৃণা আরো বাড়তে শুরু করে। রংপুরের এই ঘটনাকে স্পেশালি ইউএন এর এক সিনিয়র এক্সপার্ট কন্ডেমও করেন। রংপুরের এই ঘটনার পর আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। পুলিশ এতটা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে যে একজন সাধারণ লোক, সে শহরে জুতো কিনতে এসেছিল, পুলিশ তার মাথায় গুলি চালিয়ে দেয়। অবশেষে যখন আন্দোলন একটা বড় আকার ধারণ করে, তখন আন্দোলনকে রিডিউস করতে সরকার হেলিকপ্টার থেকে গুলি চালাতে শুরু করে। একটা 6 বছরের বাচ্চা মারা যায়। ভেবে দেখুন, নিজের দেশের জনগণকেই হেলিকপ্টার থেকে গুলি করে মারছে। লাস্ট এই আন্দোলনকে যেটা সফল করেছে সেটা হলো আর্মির সাপোর্ট। এজন্যই এটাকে মিলিটারি কুও বলা হচ্ছে, কেননা বাংলাদেশি আর্মি প্রোটেস্টারদের উপর ফায়ার করতে রিফিউজ করে দিয়েছিল। 2006 সালে নেপালেও ঠিক একই ঘটনা ঘটেছিল। রয়্যাল নেপাল আর্মি প্রোটেস্টারদের উপর গুলি চালাতে রিফিউজ করে দেয় এবং নেপালের যে কিং ছিল তাকে পদত্যাগ করতে হয়। বাংলাদেশের 2024-এর এই রেভলিউশন হিস্টোরিক্যাল একটি ফ্যাক্টের কথা মনে করিয়ে দেয় 1989-এর ভেলভেট রেভলিউশন, যেখানে চেকোস্লোভাকিয়ার স্টুডেন্ট ইউনিয়ন প্রায় 41 বছরের ওয়ান পার্টি রুল কমিউনিস্ট পার্টি অফ চেকোস্লোভাকিয়াকে উচ্ছেদ করে দেয় এবং একজন লিটারেরি ফিগারকে নেক্সট প্রেসিডেন্ট ঘোষণা করে দেয়। ফাইনালি এই ভিডিওটা আমি শেষ করতে চাই ফ্রিডরিক অ্যালেন হ্যাম্পটনের সেই কোটটা দিয়ে, যে ইউ ক্যান কিল আ রেভলিউশনারি বাট ইউ ক্যান নেভার কিল আ রেভলিউশন। এখন বাংলাদেশকে ফোকাস করতে হবে গ্রোথ এবং ডেভেলপমেন্টের দিকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি রিলিজিয়াস মাইনরিটি যারা আছে তাদের সেফটিকে এনশিওর করতে হবে, যাতে তারা দেখাতে পারে যে সত্যিই তারা কিছু করেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট কথা বলবো নতুন কোনো ভিডিওতে।